আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা চলে আসলাম তোমাদের বাংলাকে আরো সহজ করতে, মজার করতে নতুন একটা পরিচ্ছেদ নিয়ে। পরিচ্ছেদের নাম হচ্ছে উপসর্গ। যারা এর আগের পরিচ্ছেদটা করে এসেছো, পরিচ্ছেদ 9, সেখানে কিন্তু আমরা উপসর্গ সম্পর্কে একটু বেসিক আলোচনা করেছিলাম। আমরা জানি উপসর্গের ইংরেজি হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স বলার সাথে সাথেই কিন্তু আমাদের কল্পনায় চলে আসার কথা যে আমাদের শব্দের আগে একটা নতুন শব্দ যুক্ত হয়ে যখন সবসময় যে নতুন শব্দই যুক্ত হবে তা কিন্তু না। আসলে এখানে শব্দ ওয়ার্ডটা বলা ভুল হয়ে গেল। নতুন কোনো শব্দাংশ বা বর্ণ বা বর্ণের সমষ্টি বলা যায়, কারণ উপসর্গ কিন্তু একটা শব্দ না। শব্দ হতে হলে তার নিজস্ব একটা অর্থ থাকতে হয়, আর উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তাই এটাকে শব্দ আমরা বলতে পারবো না। হয়তো বলবো শব্দের অংশ, শব্দাংশ, অথবা বলবো বর্ণ বা বর্ণের সমষ্টি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম প্রিফিক্স দ্বারা যে যখন কোনো বর্ণ বা বর্ণের সমষ্টি একটা শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা আগের শব্দটা পরিবর্তন করে দেয়, তাকেই মূলত উপসর্গ বলে। উপসর্গ থেকে জানার আছে অনেক কিছু, শিখার আছে অনেক কিছু। আমরা পরিচ্ছেদ 9 কিন্তু একটু বেসিক আলোচনা করে এসেছিলাম, আর আজকে আমরা এটার ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি বলা আছে। যেসব অর্থহীন শব্দাংশ, দেখো এখানে শব্দাংশ বলার কারণটা কি সেটা কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম। শব্দাংশ বলার কারণটাই এটা যে উপসর্গ কিন্তু একটা নিজস্ব কোনো শব্দ না। মানে শব্দ হতে হলে কি হতে হয়, এর একটা অর্থ থাকতে হয়। অর্থ ছাড়া কোনো কিছুকে আমরা শব্দের নাম দিতে পারবো না। তো উপসর্গকে আমরা শব্দ বলতে পারবো না। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে একটু সহজ হয়ে যাবে। ধরো হার, যেটা আমি পরিচ্ছেদ 9 উদাহরণ দিয়েছি সেটাই রাখছি। এই যে হার একটা শব্দ আমি লিখেছি, এটার কিন্তু নিজস্ব একটা অর্থ আছে, তাই না বলো? আসলে এটা নিজস্ব একটা অর্থ আছে এটা বললে কিন্তু ভুল হবে। এটার কিন্তু নিজস্ব তিনটা অর্থ আছে। এই যে হার, এই হার দ্বারা আমরা মেয়েদের যে গলায় হার পরে বা নেকলেস পরে সেই হারকে কিন্তু বুঝাই। আবার এই একই হার দ্বারা কিন্তু আমরা হার জিতের যে হারের একটা ব্যাপার আছে, হেরে যাওয়া, সেই হারটাকেও বুঝাই। আবার এই হার দ্বারা আমরা শতকরার যে হার আছে, পার্সেন্টেজ, সেটাও বুঝাই। তার মানে একই শব্দের একের অধিক অর্থ থাকতে পারে। যেমন আমি যে উদাহরণটা দিচ্ছি হার, এটার নিজস্ব তিনটা অর্থ আছে। এখন দেখো এই হার শব্দটার পূর্বে যদি আমি উপযুক্ত করি, ধরো আমি যুক্ত করলাম উপযোগ হার সমান সমান উপহার। এখন দেখো আমি যখন হার শব্দের আগে উপযুক্ত করছি, সেই ক্ষেত্রে এই যে এটার কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। উপর কি নিজস্ব কোনো অর্থ আছে? কারণ এটা কোনো শব্দ না, এটা হচ্ছে একটা শব্দাংশ, প্রিফিক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে উপযুক্ত করেছে এটা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন হার শব্দের আগে এটা বসলো হয়ে গেল উপহার। উপহার শব্দের কিন্তু নিজস্ব একটা অর্থ আছে। এরপর ধরো আমি যুক্ত করলাম প্রো। আমি যখন প্রো যুক্ত করব এটা হয়ে যাবে কি বলতো, এটা হয়ে যাবে প্রহার। প্রহার মানে কি বলতো, কাউকে মারা। যখন আমি এটার আগে সরেয়া যুক্ত করব, দেখো সরেয়া এটা একটা বর্ণ। সরেয়া কি একটা বর্ণ, শরৎ বর্ণ, তাই না? আমরা তো জানি সরেয়া একটা স্বরবর্ণ। তাহলে আমি একটা স্বরবর্ণ যুক্ত করলাম। আবার দেখো প্রো, প্রো কি পয় রফালা প্রো, তার মানে এখানে কি দুটি স্বর, মানে দুটি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে। তার মানে বর্ণ বা বর্ণের সমষ্টিও কিন্তু বলা যায়। তাহলে দেখো হার শব্দের আগে যখন আমি আ যুক্ত করছি হয়ে গেল আহার। প্রযুক্ত করলে প্রহার। আহার মানে কি খাবার খাওয়া। আমি এখানে সমা যুক্ত করতে পারি, সমাযুক্ত করলে হয়ে যায় সমাহার। আমি এখানে পরিযুক্ত করতে পারি, পরিযুক্ত করলে হয়ে যায় পরিহার। আমি এখানে যুক্ত করতে পারি বি, প্রতি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে হার, এই হার শব্দের নিজস্বই তিনটা অর্থ ছিল। হার শব্দের নিজস্ব তিনটা অর্থ থাকা সত্ত্বে যখন এর আগে আমি উপ, প্র, আ, সমা, প্রতি, বি, পরি ইত্যাদি বর্ণ বা বর্ণের সমষ্টি বলো বা শব্দাংশ বলো যুক্ত করেছি, প্রত্যেক
প্রত্যেকবার আরো নতুন নতুন শব্দ আমি পেয়েছি, একদম শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেছে। হার শব্দের যে নিজস্ব 3টা অর্থ ছিল, হার জিতের হার, গলার হার বা শতকরার হার, তাহলে এই 3টা হার শব্দের সাথে বাকি যখন আমি উপসর্গ যুক্ত করলাম সেই অর্থগুলো কিন্তু একদমই আলাদা। উপহারের সাথে কিন্তু শতকরার হার, গলার হার বা তোমার হচ্ছে হার জিতের হারের কোনো সম্পর্ক নেই। একইভাবে প্রহার, আহার, সমাহার, প্রতিহার, বিহার, পরিহার কোনোটারই কিন্তু হার শব্দের যে আসল অর্থ তার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে উপসর্গ যা আছে এক একটা, এই উপসর্গগুলো প্রত্যেকবার আমাদের কি করেছে, নতুন নতুন শব্দ দিয়েছে, নতুন নতুন অর্থ দিয়েছে। তাহলে দেখো যেসব অর্থহীন শব্দাংশ এগুলোকে কি বলা হয়েছে, অর্থহীন। অর্থহীনের দিকে কিন্তু আমাদের অবশ্যই ফোকাস করতে হবে, কারণ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, এটা আমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে, এই যে হার তো একটা শব্দ, কারণ হারের নিজস্ব অর্থ আছে, অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে, তাকেই উপসর্গ বলে। আচ্ছা, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, আমরা জানি উপসর্গের কোনো অর্থ হয় না। অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে উপসর্গের। আচ্ছা, বাংলা ভাষায় উপসর্গ রয়েছে অর্ধ শতাধিক। এই প্রশ্নটা প্রায় সময় এমসিকিউতে আসে যে কয়টি উপসর্গ আছে আমাদের বাংলায়, অর্ধ শতাধিক। এখন কথা হচ্ছে অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে উপসর্গের, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এই জায়গায় একটু জায়গা আছে তো, ধরো এখানে একটা সূর্য, জানি না সূর্য আঁকতে পারবো কিনা। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা সূর্য, ঠিক আছে, এখানে আমি একটা সূর্য এঁকেছি। সূর্যর নিজস্ব আলো আছে, তাই না, সূর্যর কিন্তু আলো আছে, তাহলে এটা কালার করা। সূর্যর কি আছে, নিজস্ব আলো আছে, সূর্যর নিজস্ব আলো আছে। আলো নেই কার, আলো নেই হচ্ছে চাঁদের, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, এখন সূর্যের নিজস্ব আলো আছে কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, তাহলে আমরা চাঁদ দেখতে পাই কিভাবে বলতো, আমরা যার আলো নাই তাও তাকে দেখতে কেন মনে হয় যে তার আলো আছে, কারণ সূর্য তার আলো চাঁদকে ধার দেয়, তখন আমরা চাঁদের আলো দেখতে পাই বা আমাদের মনে হয় চাঁদ থেকে আলো আসছে। ঠিক আছে, ঠিক একইভাবে সূর্যটা হচ্ছে আমাদের শব্দ এবং চাঁদ হচ্ছে আমাদের উপসর্গ। ঠিক আছে, চাঁদ হচ্ছে উপসর্গ, সূর্য হচ্ছে শব্দ, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। ঠিক একইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, সূর্যের নিজস্ব আলো আছে, একইভাবে শব্দের নিজস্ব একটা অর্থ আছে। এখন দেখো যখন চাঁদ সূর্যের সামনে আসে, পৃথিবী এবং সূর্যের মাঝে যখন চাঁদ আসে, তখন সূর্যের আলোতে আমরা চাঁদের আলো দেখতে পাই। ঠিক একইভাবে যখন উপসর্গ আমাদের শব্দের শুরুতে যুক্ত হয়, তখন শব্দের কাছ থেকে কিছু অর্থ উপসর্গের কাছে চলে আসে। এজন্যই বলা হয়েছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু মাঝে মধ্যে এটা অর্থ দিতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, পাতি যোগ হাঁস, এই যে পাতি যোগ হাঁস সমান সমান কি, পাতি হাঁস। দেখো পাতি যোগ হাঁস সমান সমান পাতি হাঁস। এখানে হাঁস শব্দের আগে যখন পাতি বসে তখন পাতি দ্বারা ক্ষুদ্র কোনো কিছু বোঝানো হয়, তার মানে পাতির নিজস্ব অর্থ ছিল না, কিন্তু হাঁসের আগে যখন পাতি বসে তখন পাতির একটা অর্থ আছে যেটা অর্থ ক্ষুদ্র। অর্থাৎ ঠিক একইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, পাতি তো একটা উপসর্গ, নিজস্ব কোনো কিন্তু অর্থ নাই, একা থাকলে তার কোনো অর্থ থাকে না। যখন সে শব্দের আগে আসে তখন শব্দের যেহেতু অর্থ আছে, তার সামান্য অর্থ উপসর্গ তখন দিতে পারে। ঠিক একইভাবে যেমন সূর্যের আলো চাঁদে চলে যায়, ঠিক তেমনি শব্দের যে একটা শক্তি আছে, শব্দের যে একটা ক্ষমতা আছে নিজস্ব অর্থের, সেই ক্ষমতাটা সামান্য একটু উপসর্গে চলে যায় যখন সে কি আমাদের
শব্দের পূর্বে বসে, এই জন্য বলে অর্থবাচকতা নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্যের প্রভাবে সে একটু অর্থ দিতে পারে। যেমন দেখো এখানে কিন্তু পাতি অর্থ আছে ক্ষুদ্র, যখন পাতি শব্দটা হাঁসের আগে বসলো তখন কিন্তু সেটার একটা অর্থ সে দিতে পারলো, যার মানে কি ক্ষুদ্র। আর আমাদের বেশিরভাগ প্রশ্ন এই যে উপসর্গ রিলেটেড বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে যে তোমার হচ্ছে একটা শব্দ দেওয়া থাকে যে এই উপসর্গের দোত না অর্থ কি, অর্থাৎ দোতকত অর্থ কি, হাঁসের আগে যখন বসে পাতি যেমন ক্ষুদ্র অর্থ দিচ্ছে এরকম অর্থ জিজ্ঞাসা করা হয়। আচ্ছা দেখো উপসর্গের উদাহরণ দেওয়া আছে, অভিযোগ যোগ অভিযোগ, এই যে যোগ শব্দের আগে অভি উপসর্গটা বসেছে, অজানার আগে দেখো জানা শব্দের আগে অযুক্ত হয়ে নতুন অর্থ অজানা হয়ে গেছে, আ সু বি নি, এই যে চারটা উপসর্গ দেখতে পাচ্ছ, এই চারটা উপসর্গ আমাদের বাংলাতেও আছে, একই সাথে তৎসমতে আছে। এখন বাংলা যোগ তৎসম দ্বারা তোমরা অনেকেই নাই বুঝতে পারো যে আপু এখানে আপনি বাংলা প্লাস তৎসম দ্বারা কি বুঝাচ্ছেন। এই যে আমাদের উপসর্গ আছে, উপসর্গকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আচ্ছা তাহলে দেখো দ্বিতীয়টা হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ পর তৎসম উপসর্গ, এবং আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপসর্গ হচ্ছে তিন ধরনের, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। তো এই যে তিনটা প্রকারভেদ আছে তার মধ্যে আ সু বি নি এই চারটা উপসর্গ আমরা বাংলা উপসর্গের মধ্যেও পাবো, আবার একই সাথে তৎসম উপসর্গের মধ্যেও পাবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপু আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো বাংলা উপসর্গ বা কোনগুলো তৎসম উপসর্গ। বিদেশি উপসর্গগুলো তোমরা চিনবে আমি জানি, ফুল, হাফ, হেড, তারপর হচ্ছে এগুলো কি ইংরেজি উপসর্গ, তারপর হচ্ছে হর হিন্দি উপসর্গ, তারপর হচ্ছে বিদেশি উপসর্গ মনে রাখার একটা ছন্দ আছে ফার্সিতে যে ফার্সি বর, ফার্সি দেশের বর, এরকম নিম পারবো না, এরকম টাইপ আছে কিছু উপসর্গ আছে যেগুলো আমি তোমাদের সামনে দিয়ে দিব, সমস্যা নেই। তো বাংলা এবং তৎসমর মধ্যে পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে দেখবা বাংলা শব্দ যেগুলো কি তদ্ভব আমরা সচরাচর ব্যবহার করি, সেই শব্দগুলোর আগে যে উপসর্গ দেখতে পাবে সেগুলো বাংলা উপসর্গ। এটা একটা মনে রাখার ট্রিক্স, এটা কিন্তু কোনো নিয়ম না, আমি জাস্ট তোমরা জানি মনে রাখতে পারো বা চিনতে পারো তাই চেনার জন্য বলছি। আর সংস্কৃত থেকে সরাসরি, সংস্কৃত মানেই হচ্ছে কঠিন ভাষা। এই যে আমাদের বাংলা প্রথম পত্র যে আছে, বাংলা প্রথম পত্রে দেখবে কিছু গদ্য বা পদ্য আছে যে গদ্য পদ্য পড়তে আমাদের দাঁত ভেঙে যায়, খুবই কঠিন মনে হয়। এই সকল শব্দের আগে যে উপসর্গগুলোকে আমরা দেখতে পাবো সেগুলো বা একটু কঠিন কঠিন উপসর্গগুলো হচ্ছে তৎসম উপসর্গ, আর সহজ উপসর্গগুলো হচ্ছে বাংলা উপসর্গ। এইভাবে করে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। আর বিদেশি উপসর্গগুলো একটু দেখেই তোমরা বুঝতে পারবে, হর, নিম, তারপর হচ্ছে লা, ঠিক আছে, গড়, এই প্রত্যেকটাই হচ্ছে বিদেশি উপসর্গ। যখন আমি সামনে উপসর্গের ছকটা পড়াবো তখন বিদেশিগুলো সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে দিব। এরপর দেখো ছোট অর্থে উপসর্গের ব্যবহার, পাতিহাস আমি যেটা বললাম ক্ষুদ্র অর্থে, অর্থের সংকোচন অর্থে উপসর্গের ব্যবহারের উদাহরণ হলো সুযোগ নজর, সুনজর। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে অর্থের সংকোচন হয়েছে কিভাবে, নজর মানে কি, ধরো নজর, নজর মানে কি আমি ভালো নজরও দিতে পারি কারো দিকে আবার খারাপ নজরও দিতে পারি কারো দিকে। আমি বললাম যে পুরো রুমের মধ্যে এক কোনায় আমার সুনজর পড়েছে, ভালো নজর পড়েছে, বা কুনজর খারাপ নজর পড়েছে, তার মানে কি নজর দ্বারা আমরা অনেক বড় একটা জিনিস বুঝাই, তাই না, যে নজর পড়েছে এই রুমের ভিতরে আমার নজর, মানে কি এই রুমের যত বড় রুম ততটুকুই আমার নজর। কিন্তু আমি যখন বলবো এক কোনায় সুনজর বা এক কোনায়, অর্থাৎ কি অর্থটা ছোট হয়ে গেল। সুনজর মানে কি ভালো নজর, নজরে তো ক্যাটাগরি আছে ভালো নজর খারাপ নজর, কিন্তু আমি শুধু যখন উল্লেখ করে দিব সুনজর অর্থ কি ভালো নজর, আবার আমি যখন কুযুক্ত করে নজর বলবো কুনজর তখন এটা খারাপ নজর, অর্থাৎ কি আগে অর্থটা আরো বড় ছিল তারপর আমি আবার ভেঙে নির্দিষ্ট করে দিলাম যে নজরের ভিতর কোন নজরের কথা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তাই দেখো সু যখন যুক্ত করলাম হয়ে গেল সুনজর, যেটা কি আগের অর্থকে সংকোচন করছে, আগের অর্থ ছোট করে দিচ্ছে।
এরপর দেখো বিপরীত অর্থে উপসর্গের ব্যবহারের উদাহরণ কি কি? গড় হাজির, হাজিরের সাথে যখন গড় যুক্ত করব, গড় হাজির, এটা কি সম্পূর্ণই অর্থ পরিবর্তন করে দেয়। যেমন একটু আগে আমরা আরেকটা দেখেছিলাম, কাজের আগে যখন আমরা অযুক্ত করি, এটাও কি একদম বিপরীত অর্থ হয়ে যায়, অকাজ। ঠিক আছে, একদম বিপরীত অর্থ হয়ে যায়। অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গ ব্যবহার হয়েছে অভাব অর্থে, যে হচ্ছে না, তাই না? অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। এরপর দেখো উপকূল শব্দে উপ উপসর্গ ব্যবহার হয়েছে নিকট অর্থে, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা যে অর্থ দেখতে পাচ্ছি, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু কিছুক্ষণ আগে বললো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, আবার আপু এখন নিজেই উপসর্গের অর্থগুলো বলছে। আমি একটু আগে যেভাবে তোমাদের বলেছিলাম চাঁদ আর সূর্য তারা, এই অর্থগুলো কিন্তু তাদের নিজস্ব অর্থ না, যখন তারা শব্দের পূর্বে বসে তখন তারা এই অর্থটা দিতে পারে, এটা মাথায় রাখবে। এরপর দেখো কু কাজের কু উপসর্গ যুক্ত হয়েছে নিন্দনীয় অর্থ, অবশ্যই খারাপ অর্থে, বুঝাই যাচ্ছে। প্রগতির প্র উপসর্গটি যুক্ত হয়েছে, অর্থাৎ গতির আগে যখন প্রযুক্ত হয়েছে তখন সেটা অর্থ দিচ্ছে প্রকৃষ্ট অর্থে। সম্মুখ শব্দে সম উপসর্গটি যুক্ত হয়েছে অভিমুখে অর্থে, অর্থাৎ মুখটা সামনের দিকে, তাই না? তো একটু আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আকারে দেখিয়েছি, আর এখন আমি সম্পূর্ণ ছকটা নিয়ে একবার তোমাদের সাথে আলোচনা করে তারপর এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, উপসর্গের এই ছকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে দেখো, স্বরে অ উপসর্গটা নিজস্ব কোনো অর্থ নেই, এটা একটা সামান্য বর্ণ। কাজের আগে যখন যুক্ত হলো অকাজ, বোধের আগে যখন যুক্ত হলো অবোধ। ঠিক আছে, অকাজ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অনুচিত, অর্থাৎ যে কাজটা করা উচিত না। আর অবোধ মানে কি? যার অল্প বোধ আছে। তার মানে এখানে দেখো স্বরে অ উপসর্গটা দুইবার দুইটা অর্থ দিচ্ছে। তার মানে বুঝতে পেরেছো যে উপসর্গে যে নিজস্ব কোনোই অর্থ নেই, নিজস্বতা বলতে কিছুই নেই, যখন যার সাথে মেশে সে তার মতো হয়ে যায়। যেমন স্বরে অ উপসর্গেরই দেখো দুই ধরনের অর্থ সে প্রকাশ করেছে, অর্থাৎ তার নিজস্ব কোনো অর্থ নেই। যেমন কাজ শব্দের সবসময় একই অর্থ থাকে, বোধ শব্দের সবসময় একই অর্থ থাকে, কারণ এগুলো হচ্ছে শব্দ যার একটা নিজস্বতা আছে, নিজস্ব অর্থ আছে। কিন্তু উপসর্গ এক একবার এক এক অর্থ দেয়। আর কার উপর নির্ভর করে অর্থ দেয়? যেমন চাঁদ সূর্যের উপর নির্ভর করে অর্থ দেয়, আর উপসর্গ তার সাথে বসা শব্দটার উপর নির্ভর করে অর্থ দেয়। তারপর দেখো অতি উপসর্গটা কি কি অর্থে ব্যবহার করা হয়? অতি যোগ কায় অতিকায়, অতি যোগ আচার অত্যাচার, এগুলো আসলে সন্ধি বিচ্ছেদের মতো হয়েছে, সন্ধি পড়লে এটা বুঝে ফেলতে। তাহলে দেখো এটা কি বৃহৎ অর্থে, আর অত্যাচার কি অতিরিক্ত অর্থে। অধি উপসর্গ কি কি অর্থে যুক্ত হয়েছে? দেখো অধিকার, অধিবাসী, কৃতিত্ব এবং মধ্য অর্থে। অনাবৃষ্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষার জন্য, কিন্তু একটু আগে আমি আলাদা লাইন আকারে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো অনাবৃষ্টি অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। অনাসৃষ্টি বাজে অর্থে, অর্থাৎ খারাপ সৃষ্টি। অনুগমন এবং অনুরূপ, একটা হচ্ছে পিছনে এবং একটা হচ্ছে তুল্য। এরপর দেখো কর্ম, অপকর্ম, অপসংস্কৃতি, দুইটাই খারাপ অর্থে। ঠিক আছে, মন্দ এবং বিকৃত। সংস্কৃতটা যখন বিকৃত হয়ে যায় তখন আমরা সেটাকে বলি অপসংস্কৃতি, অর্থাৎ সংস্কৃতিটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, নষ্ট করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। অব উপসর্গটা অবদান এবং অবগুণ্ঠন, তাহলে অবগুণ্ঠন মানে অল্প, অবদান মানে বিশেষ। অভি উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো অভিজ্ঞ, আর হচ্ছে অভিজাত, উত্তম এবং সম্মুখ। মাঝে মধ্যে কি তোমরা যদি সাধিত শব্দের অর্থটা জানো, তাহলে উপসর্গ কি অর্থ ব্যবহার করা হয়েছে এটা তোমাদের বের করাটা সহজ হয়ে যায়। সবসময় যে কোনটা কোন অর্থে বসেছে এটা মুখস্থ করার কোনো দরকার নেই, কিছু শব্দ আছে দেখেই বোঝা যায় যেটা আসলে এই অর্থই প্রকাশ করছে। তারপর দেখো সরেয়া, আরুক্ত, কান্দা, এখানে কি ঈষৎ এবং এই যে আরক্ত, এই আরক্তটা যে কতবার বোর্ডে এসেছে, এটাকে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরাও সামনে যে এটা পাবে ঈষৎ অর্থে, সামান্য অর্থে। ঠিক আছে, আকান্দা হচ্ছে কি সদৃশ অর্থে। উপসর্গ দেখো উৎক্ষেপণ ঊর্ধ্বে, তারপর পরিত্যক্ত, উপকূল, উপকূল, উপভোগ, অর্থাৎ কি নিকট এবং সম্মুখ। তারপর কদ বেল। ঠিক আছে, এটা কিন্তু কদ হচ্ছে একটা বাংলা উপসর্গ। কদ বেল দেখো গৌণ অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখেছি, কদ দেখেছি। আচ্ছা, তারপর দেখো দর দালান, দর কাঁচা, এগুলো কি মধ্যস্থতা বা সামান্য অর্থে। শাসন, মূল্য, এগুলো প্রত্যেকটা তোমরা পারবে। ঠিক আছে, তারপর দেখো নালায়েক,
নালায়েকটা অনেকবার বোর্ডে এসেছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং এগুলো কিন্তু তোমাদের বোর্ড বইয়েই আছে। তাই আমি যেগুলোতে 3 স্টার দিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে বোর্ড বইয়ে সেগুলোতে 3 স্টার দিয়ে নিবে। তাহলে দেখো না যোগ লায়েক, নালায়েক অপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। আবার দেখো না যোগ হক, না হোক নেতি অর্থে ব্যবহার করা হয়েছে। নিদারুণ, নিখাত এগুলো কি অতিশয় এবং নেই এমন অর্থে ব্যবহার করা হয়েছে। নিঃশেষ, নির্ধন, নির্গমন, নিস্তরঙ্গ প্রত্যেকটা কি নেই এমন, বাহিরে বা নেই, এই না নি এগুলো প্রত্যেকটা নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। না, তারপর নি, এই সব উপসর্গগুলো। নিম, নিম উপসর্গ বিদেশি উপসর্গ। তাহলে দেখো নিমখুন, নিমখুন নিমরাজি, প্রায় বা নিমরাজি অর্থে ব্যবহার করা হয়েছে। পরা, পরাজয়, পরাবাস্তব। পরি, পরিত্যাগ, পরিপন্থী। পাতি, পাতিহাস, পাতিহাসটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো 3 স্টার দিয়ে নিবে। এরপর দেখো প্রগতি, প্রকোপ, প্রতি, প্রতিধ্বনি, প্রতি, তারপর হচ্ছে বদমেজাজ, বদ উপসর্গ, বদমেজাজ, বদজাত এগুলো কি উগ্র, তুল্য, প্রচন্ড এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে বিভুই, অর্থাৎ কি ভিন্ন, বিভুই মানে কি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, বিভুইটা তো আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। বিজ্ঞান যে বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে এটা আমরা জানি। বদজাত যে নিন্দনীয়, বদমেজাজ যে উগ্র এগুলো আমরা সবাই জানি, তাই এগুলোতে আমি আর 3 স্টার দিচ্ছি না, এগুলো দেখেই পারার মতো। আচ্ছা, এরপর দেখো বেদখল, বে উপসর্গ যুক্ত হয়েছে। বেআইন, বে উপসর্গ যুক্ত হয়েছে। ভর, ভর পেট, ভর জোয়ার, চূড়ান্ত বা পূর্ণ বা সম্পূর্ণ, ঠিক। আর এটা কি সঠিক, একদম সম্পূর্ণ যেটা ঠিক সেটাকে আমরা বলি সঠিক। তাহলে এই জন্য দেখো যুক্ত হয়, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। সমমুখ, এটা জানি আমি অভিমুখে। সমযোজন, একত্র। সুদিন, এটা কি ভালো। আর হাভাত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাভাত মানে কি খুবই অভাব, ভাতের অভাব। বলে না হাবাই, মানে আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে, হাবাইত্তামি করিস না। হাবাইত্তামি কর মানে কি, যে অতিরিক্ত অভাব দেখানো, যে আমার কি অভাব, হা যুক্ত হয় অভাব বোঝানোর জন্য, ঠিক আছে। মানে যে হাবাইত্তামি করিস না মানে কি এত অভাব অভাব দেখা যায়, মনে হচ্ছে যে সব খেয়ে ফেলবে, ভাতের অভাব, কত বছর ধরে ভাত খায় না এরকম, ঠিক আছে। এরপর দেখো কোনটি শব্দের শুরুতে বসে। আমরা জানি প্রিফিক্স অর্থাৎ উপসর্গ শব্দের শুরুতে বসে, তাহলে এটা কি হবে উপসর্গ। এরপর দেখো নিমখুন শব্দের নিম উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি নিম উপসর্গ প্রায় অর্থে ব্যবহার করা হয়েছে। নালায়েক, এই দেখো লায়েক মানে কি, লায়েক মানে যে পারে, এবং নালায়েক মানে কি যে মানে খুবই কোনো কাজে সে পরিপূর্ণ না বা সে পারে না, তাহলে কি অপূর্ণ, অর্থাৎ সে পরিপূর্ণভাবে লায়েক না, নালায়েক। নি উপসর্গ যোগে নিখাত কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে উত্তর চলে আসলো কেন। আচ্ছা, নিখাত হচ্ছে নেই এমন অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো গৌণ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি। আমরা জানি হাবাত, এখানে হা দ্বারা অভাবকে বোঝায়, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। তারপর হচ্ছে নিমরাজি, গড় হাজির, এগুলো একটাও কিন্তু গৌণ অর্থ প্রকাশ করে না, কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই যে কদবেল যে আছে, বেল শব্দের আগে কদ যুক্ত হয়ে কদবেল হয়, যেটা গৌণ অর্থে ব্যবহার করা হয়। কদবেলও কিন্তু এক ধরনের বেলকেই বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এটা বেলের মুখ্য অর্থ না, কদবেল দ্বারা এটার গৌণ একটা অর্থ, কদ দ্বারা একটা গৌণ অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা কি হবে খ। এরপর দেখো নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির। আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, তার মানে এটা উত্তরটা হবে উপসর্গ। এরপর দেখো সুনাম শব্দের সুপসর্গ। এখানে সুনামের সুপসর্গ দেখো, শুনেই বোঝা যাচ্ছে এটা দ্বারা কি সহজ কোনো কিছুকে বোঝানো হচ্ছে, এই সুটা দ্বারা সহজ কোনো কিছুকে বোঝানো হচ্ছে, এটা তাই একটা বাংলা উপসর্গ। দেখো সু কিন্তু একই সাথে তৎসম উপসর্গ হতে পারে, কিন্তু বুঝতে হবে যেটা কোনটার আগে যুক্ত হয়েছে। শুনেই বোঝা যাচ্ছে এটা একটা সহজ কথা, বাংলা উপসর্গ। এরপর দেখো পরিত্যাগ শব্দে পরি উপসর্গ দ্বারা কি বোঝানো হচ্ছে। ত্যাগ মানে কি ছেড়ে দেওয়া, তাই না, ছেড়ে দেওয়া। আর যখন আমরা ত্যাগের আগে পরিযুক্ত করি হয়ে যায় পরিত্যাগ, অর্থাৎ সম্পূর্ণরূপে যখন আমরা কোনো কিছুকে একদম বাদ দিয়ে দিব, ছেড়ে দিব। তাই পরি অর্থটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, অর্থাৎ ত্যাগটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করাকে পরিত্যাগ বলে। এমনিতে কিন্তু পরি মানে কিন্তু সম্পূর্ণ না, ঠিক আছে, অর্থাৎ কি যে অর্থদ্যোতকতা।
কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহার করা হয়েছে? কদবেল আমরা জানি, কদবেল তো গৌণ অর্থ। উপভোগ বা নিমরাজি, ভোগের আগে উপভোগ যুক্ত হলে এটা কি বিপরীত অর্থ প্রকাশ করে? না, একই অর্থ প্রকাশ করে। নিমরাজিও সেম। তাহলে বাকি থাকে কি? গড়হাজির। হাজিরের ঠিক বিপরীত শব্দ হচ্ছে গড়হাজির। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? আমরা জানি আমাদের বাংলায় প্রায় অর্ধ শতাধিক, অর্থাৎ 100-র অর্ধেক, 50-এর উপর। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রগতি, নীলিমা, বেতানো, নাতিন। বুঝাই যায় প্রগতি। প্র যোগ গতি সমান সমান প্রগতি। প্র একটা উপসর্গ। অপনোদন শব্দে অপ উপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে? আচ্ছা, এটা ব্যবহার করা হয়েছে স্থানান্তর অর্থে। উপসর্গযুক্ত কোন শব্দটিতে অতিশয় অর্থ প্রকাশ পাচ্ছে? অত্যাচার, পরাবাস্তব, বদমেজাজ, ভরজোয়ার। তাহলে দেখো উত্তরটা কি? পরাবাস্তব। উপসর্গ শব্দের কোথায় বসে? আমরা জানি প্রিফিক্স শব্দের সবসময় শুরুতে বসে। তাহলে উত্তরটা কি হবে? আগে। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে? ঠিক আছে, এখানে বলা হয়েছে কোন অর্থে দুইটাই আলাদা অর্থ, ভিন্ন অর্থে ব্যবহার করা হবে। অচিন দেশের অচেনা মানুষ, অজপাড়া গায়ের অজমূর্খ, সুদিনের সুকাজ সম্পন্ন হয়, ইতিপূর্বে ইতিহাস শুনিনি। এখানে বুঝাই যাচ্ছে অচিন দেশের অচেনা মানুষ। নি উপসর্গ যোগে নিবৃত্তি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? গতি অর্থে, উত্তম অর্থে, নিষেধ অর্থে, নিশ্চয় অর্থে। আমরা জানি নি বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভের দিকে নিয়ে যায়, অর্থাৎ কি নিষেধ অর্থে, না অর্থে, নি না এগুলো বেশিরভাগ, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে নি না এই যে উপসর্গগুলো আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ শব্দ বোঝানোর জন্য বসে। ঠিক আছে, নেগেটিভের দিকে যায়। এরপর দেখো উপভোগ, এখানে উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? উপভোগ, ভোগের আগে যখন উপযুক্ত হয়েছে, এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? সম্মুখ, ছোট, মন্দ নাকি অভাব? এর উত্তরটা কি হবে বলো তো? সম্মুখ অর্থে। উপসর্গের কি নেই? আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে উত্তরটা কি হবে? অর্থ নেই। এরপর দেখো উপসর্গের কি নেই, অর্থ নেই। আরক্ত, এই আরক্তটা কিন্তু আমি 3 দিতে বলেছিলাম, এটা তোমাদের দেখে মনে পড়ার কথা, এটা অনেকবার বোর্ডে এসেছে। ঠিক আছে, এমনকি দেখো আমাদের দিনাজপুর বোর্ড 24-এর প্রশ্ন, অর্থাৎ রিসেন্ট বোর্ডে আসা প্রশ্ন এই আরক্ত। তাহলে এটা কি ঈষৎ অর্থে ব্যবহার করা হয়। নজর শব্দের সাথে সুস উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থে কি ধরনের পরিবর্তন হয়? এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদের বিশ্লেষণের সাথে পড়িয়েছি যে নজর মানে কি, নজর অনেক হতে পারে, যে সুনজর হতে পারে, কুনজর হতে পারে, বদ নজর হতে পারে। তাহলে নজরের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার ভিতর নজর দ্বারা আমি সব ধরনের ক্যাটাগরিকেই বুঝাতে পারি। কিন্তু তার আগে যখন আমি সুপসর্গ যুক্ত করে দিব তখন কি, সুনজর মানে কি সবসময় ভালো নজর। তার মানে কি নজরের যে অনেকগুলো ক্যাটাগরি ছিল তার মধ্যে আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরির কথা বলছি, তার মানে কি অর্থ আগের চেয়ে ছোট হয়ে গেছে, সংকোচন হয়েছে। এরপর দেখো নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলা পাওয়া যায়? অর্থাৎ আমরা জানি এমন কিছু উপসর্গ আছে যে উপসর্গগুলো আমরা বাংলাতেও পাবো, একই সাথে তৎসমতেও পাবো। এরকম উপসর্গের সংখ্যা হচ্ছে টোটাল 4টি। সেই 4টি উপসর্গ আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আ, সু, বি, নি। এই যে আশুবিনি, এই যে 4টা উপসর্গ আছে, এই 4টা উপসর্গ একই সাথে বাংলাতেও পাওয়া যায়, আবার তৎসমতেও পাওয়া যায়। তাহলে দেখো তো আমরা কোথায় পাচ্ছি, এই যে আশুবিনি, এই 4টা উপসর্গ বাংলাতেও আছে, একই সাথে তৎসমতেও আছে। অভাব অর্থ প্রকাশ করছে কোন উপসর্গটি? প্রগতি, পরাজয়, আরক্ত নাকি হাভাত? প্রগতি, পরাজয় যে অভাব বুঝায় না, এটা তো শব্দের অর্থ দেখেই বোঝা যায়। আরক্ত দ্বারা ঈষৎ অর্থ বোঝায়, সেটা আমরা জানতে পেরেছি। বাকি থাকে হাবাত, এটাই যে অভাব বুঝায় সেটা আমরা জানি। এখানে হাভাতের হা শব্দটা দ্বারা অভাবকে বুঝাচ্ছে। বাংলা উপসর্গ কোনটি? আচ্ছা, আমি তোমাদের একটা ছন্দ বলে দিই যেন তোমরা সহজে বাংলা উপসর্গ মনে রাখতে পারো। অজপাড়া গায়ের, অজপাড়া গায়ের অচেনা অঘারাম, ভর দুপুরে
শলাযুগ কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে 19 দিন, আচ্ছা 19 বানানটা একটু ভুল করেই লিখি, ঠিক আছে? 19 বানান যেটা সেটাতে আমাদের উপসর্গ নেই, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে। অনাহারে আনমনা ছিল। এই ইতিহাস, আচ্ছা এরপর না জায়গা নেই, ইতি আর পাতিটা লিখে দেই। এই ইতিহাস পাতিরাম জানতে পেরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের অজ, অচেনার অ, অঘারামের অঘা, আবার রাম দুইটাই আমাদের এখানে উপসর্গ। ভর দুপুরের ভর, শলাযুগের স, কতকুনিতে তিনটা, কদ কু নি, বিয়ের বি, আড়ালের আর, আবডালের আব, 19-এর উন, অনাহারের অনা, আনমোনার আন, ইতিহাসের ইতি, পাতিরামের পাতি, সুদিনের সু, আসবের আ। তাহলে এই উপসর্গগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গ, ঠিক আছে? অজপাড়াগায় অচেনা অঘারাম, অর্থাৎ একটা খুবই অচেনা জায়গায় অঘারাম নামের একজন ছিল, যে কি করলো, গ্রামের একটা খুবই লাজুক মেয়ে, ভর দুপুরে একটা খুবই সলাজুক কন্যা কতকুনি নামের একটা মেয়েকে বিয়ে করে লুকিয়ে থাকলো। কিভাবে? আড়ালে আবডালে 19 দিন অনাহারে আনমনা ছিল, অর্থাৎ 19টা দিন না খেয়ে লুকিয়ে লুকিয়ে ছিল। এই ঘটনা যখন পাতিরাম জানলো, এই ইতিহাস, তখন তাদের সান্ত্বনা দিয়ে বললো তোমাদের সুদিন আসবে, তোমরা একদিন ভালো দিন দেখবে, সমস্যা নেই, বিয়ে করছো তো ভালো কাজ করছো। তাহলে এই ছন্দটার ভিতর আমাদের অনেকগুলো কিন্তু উপসর্গ আছে, প্রায় বাংলা উপসর্গ কিন্তু 21টি। আমরা 21শে ফেব্রুয়ারিতে কিন্তু 21 বাংলা মনে রাখতে পারবো। আমাদের প্রায় সময় বিসিএস এর প্রশ্নে চলে আসে যে বাংলা উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ তার চেয়ে একটা কম, 20টি। অর্থাৎ তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে 20টি, বাংলা উপসর্গ 21টি, তৎসমটা হচ্ছে 20টি, ঠিক আছে? এখানে 41টি উপসর্গ। অজ, অ, অঘা, রাম, ভর, স, কদ, কু, নি, বি, আর, আব, উন, অন, আন, ইতি, পাতি, সু, আ। সু, আশুবি নিয়ে এটা তো সব জায়গায়, এটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখো এখানে ম্যাচ হচ্ছে আমাদের রাম। তাছাড়া অতি, কার, গড় এগুলো কিন্তু আমাদের বাংলা খাঁটি বাংলা উপসর্গে নেই। তো খাঁটি বাংলা উপসর্গ যে জানবে, এই 21টা উপসর্গ যে মনে রাখতে পারবে, বাদ বাকিগুলো যে তৎসম বা বিদেশি হবে তার কাছে এটা গেস করাটা ইজি হয়ে যাবে। তাই এই একটা ছন্দটা মনে রাখার চেষ্টা করো অ্যাটলিস্ট। আরো ছন্দ আছে, ওগুলা দিচ্ছি না, কিন্তু এই ছন্দটা একটু মনে রাখার চেষ্টা করো যেন তোমাদের এই 21টা উপসর্গ মনে থাকে। এটা তো একটা গল্পের মতো, গল্পের আকারেই কিন্তু তুমি চাইলে এটাকে মনে রাখতে পারবে যে একজন লোক ছিল খুবই বলদ সলদ, অঘারাম নাম। তাহলে কি, অজপাড়াগায় অচেনা অঘারাম, এমন একটা জায়গা খুব গ্রাম সাইডের, অচেনা অঘারাম, ভর দুপুরে, ভর দুপুর কেন সে বাছাই করেছে? ভর দুপুর সময় রাস্তাঘাটে মানুষজন থাকে না, তখন লুকিয়ে লুকিয়ে বিয়ে করা, পালানো এটা সহজ। ভর দুপুরে শলাযুগ কন্যা কতকুনি, গ্রামের সাইডের একটা খুবই লজ্জা পায় এমন একটা মেয়ে, মেয়েটার নামটা একটু অবাক করার মতো, কদকুনি, কারণ কদ একটা উপসর্গ, কু একটা উপসর্গ, নি আর একটা উপসর্গ। বিয়ে করে আড়ালে আবডালে, বিয়ে করে কি করলো, লুকিয়ে থাকলো, আড়ালে আবডালে 19 দিন অনাহারে আনমনা ছিল। এই ইতিহাস পাতিরাম জানতে পেরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবে। খুবই সহজ একটা ছন্দ। এরপর দেখো, কোনটি অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, সূর্য চাঁদের মতো, অর্থবাচকতা আছে। এরপর দেখো উপসর্গ কয় প্রকার। আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম উপসর্গ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গ কয় প্রকার? 3 প্রকার।
এরপর দেখো, অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা এবং অজ কোন ধরনের উপসর্গ? মাত্র আমি বলেছিলাম অজপাড়া গায়ে, অচেনা, অঘারাম, এগুলো হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ। দেখেছো, এখন এই ছন্দটার কারণে আমাদের কাছে প্রশ্নের উত্তরটা সহজ হয়ে গেল। কোন উপসর্গগুলো বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ বাংলাতেও আছে, তৎসমতেও আছে। আমরা জানি আ, সু, বি, নি। আচ্ছা, তাহলে দেখো আমাদের অপশন 4 ম্যাচ হচ্ছে আ, সু, বি, নি। নি, বি লিখেছে, একই হলো। এরপর দেখো, উপসর্গ কি ভাষায় ব্যবহৃত সর্বনাম? উপসর্গ কি সর্বনাম? কখনো এটা একটা সর্বনাম না। আমরা জানি সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে, বিশেষ্যর পরিবর্তে যেটা বসে, অর্থাৎ সে, আমি, তুমি, আমরা, এগুলো। ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ। উপসর্গ কি ক্রিয়া? ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, অর্থাৎ যেটা দ্বারা আমরা কাজ করা বুঝাই। ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ নাকি ডিরেক্ট অব্যয়? এটা কি হবে? অব্যয়সূচক শব্দাংশ। কেন এটা শব্দাংশ হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের ব্যাখ্যাটা দিয়েছিলাম, কারণ এটাকে একটা শব্দ বলা যায় না। আমরা জানি যেমন সূর্যর কি নিজস্ব আলো আছে, শব্দের কি আছে? নিজস্ব অর্থ আছে। তাই উপসর্গকে আমি চাইলেও কোনোদিন শব্দ বলতে পারবো না, কারণ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। যদি এটা নিজস্ব কোনো অর্থ থাকতো তাহলে এটা ভাষায় ব্যবহৃত অব্যয় হিসেবে আমি পরিচয় দিতে পারতাম। কিন্তু উপসর্গে তো নিজস্ব কোনো অর্থ নেই, আর শব্দ হতে হলে তার মেইন শর্তই হচ্ছে, আসল শর্তই হচ্ছে যে তার অর্থ থাকতে হবে। তাই এটাকে আমরা শব্দ না বলে কি বলি? শব্দাংশ বলি। এরপর দেখো, বাংলা উপসর্গের মধ্যে কোন 3টি উপসর্গ তৎসম শব্দ পাওয়া যায়? আ, সু, বি, নি। আটা বাদ আছে, কিন্তু সু, বি, নি তো ম্যাচ হচ্ছে, তাহলে উত্তর হবে 2, আ, সু, বি, নি। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহার করা হয়েছে? সুনাম। আচ্ছা, প্রথম অপশনটা তো আমরা জানি, সুনাম, নামের আগে সুযুক্ত হয়ে। কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়ই পাওয়া যায়? আমরা জানি আ, সু, বি, নি, অর্থাৎ 4টা এমন উপসর্গ আছে যেটা বাংলাতেও আছে, একই সাথে তৎসমতেও আছে। উত্তর হচ্ছে 4টি। মা বলিতে প্রাণ করে আনচান। এই যে আন, এটা কোন উপসর্গ? আমরা জানি আনমনা হয়েছিল, আন একটা বাংলা উপসর্গ। কিছুক্ষণ আগে আমি ছন্দ, দেখেছো? একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এখানে কিন্তু বেশিরভাগই আমি বোর্ড প্রশ্ন দিয়েছি, আর বেশিরভাগ বোর্ড প্রশ্নগুলো আমাদের খাঁটি বাংলা থেকে এসেছে। অর্থাৎ অজপাড়া গায়ে, অচেনা, অঘারাম, ভর দুপুরে সলাজুক কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে 19 দিন অনাহারে আনমনা ছিল। চান, আনমোনার আন এবং আনচানের আন ম্যাচ হয়ে গেল, তার মানে এটা একটা খাঁটি বাংলা উপসর্গ। ফুল হাফ, ফুল বা হাফ দ্বারা যে ইংরেজি শব্দ বুঝায় সেটা তার মানে বুঝার কোনো কিছুই বাকি নেই, তাই না? তাহলে কি এটা একটা বিদেশি উপসর্গ, তাও বিদেশির মধ্যে কোনটার ভিতর পড়বে? ইংরেজি উপসর্গ। আমাদের বিদেশি উপসর্গ বা 4টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? বিদেশি উপসর্গ তো আমরা জানি, এই যে বিদেশি উপসর্গ, এটার আবার 4টা ভাগ আছে। একটা হচ্ছে ফার্সি, 2 নাম্বারটা হচ্ছে আরবি উপসর্গ, তারপর হচ্ছে ইংরেজি উপসর্গ, এবং আরেকটা হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ। হিন্দি বা উর্দু কেন বলা হয়েছে? যারা তোমরা পাকিস্তানি বিভিন্ন ড্রামা দেখো এবং হিন্দি বিভিন্ন সিরিয়াল দেখো, তোমাদের জানার কথা যে আমাদের যে পাশের যে প্রতিবেশী দেশ আছে ভারত, এবং তারও প্রতিবেশী দেশ পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের ভাষা কিন্তু প্রায় সেম। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে উর্দু, কিন্তু দুটো শুনতে একই রকম শোনায়, শুধুমাত্র কয়েকটা শব্দ এদিক সেদিক। আর কি, যদি সত্যি কথা বলি, হিন্দির চেয়ে আরেকটু স্টাইল করে একটু আভিজাত্যের সাথে বলাটাকে উর্দু বলে আমার কাছে মনে হয়, ঠিক আছে? তাহলে এই দুটো ভাষা কিন্তু সেম, এই জন্যই হিন্দি বা উর্দু দেওয়া হয়েছে, কারণ হিন্দি বা উর্দু উপসর্গ মাত্র একটি, সেটা হচ্ছে হর। আর বলি না হর হামেশা, যারা ছোটকালে ডোরেমন দেখতে, যেমন আমি ছোটকালে অনেক ডোরেমন কার্টুনটা দেখতাম, তো এই যে হর, হর হামেশা বা হর হামেশা, এই ওয়ার্ডটা তো আমাদের কাছে খুবই পরিচিত, তাই না? তাহলে এই হর একটা হিন্দি বা উর্দু শব্দ, এটা কিন্তু আমরা জানি। এই হর হিন্দি বা উর্দু উপসর্গ। আমি আবারও শব্দ বলেছি, দেখেছো? শব্দাংশ, শব্দ তো হতে পারবে না, এর তো অর্থ নেই।
আচ্ছা, এরপর দেখো, এটা ইংরেজি, এটা আমরা বুঝতে পেরেছিলাম। উপসর্গে কি আছে? আচ্ছা, উপসর্গে কি অর্থ আছে? উপসর্গের অর্থ থাকলে তো এটা শব্দ হয়ে যেত। স্বাধীন ব্যবহার, উপসর্গের নিজস্ব কোনো ব্যবহারই নেই, মান সম্মানও নেই, অর্থের দোতনা তৈরির ক্ষমতা আছে। সে নিজের অর্থ নেই কিন্তু আরেকজনকে কপি করতে পারে ভালো। নিচের কোনটি উপসর্গ? গুলো, উপ, টা নাকি ও? গুলো, টা, ও এগুলো কখনোই উপসর্গ না, উপসর্গই হচ্ছে উপ। যেমন উপযোগ ভোগ, উপভোগ, উপযোগ জেলা, উপজেলা। অপসংস্কৃতি শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? আমরা জানি সংস্কৃতির আগে যখন অপযুক্ত হয় সেটা হয়ে যায় অপসংস্কৃতি। সংস্কৃতি তো একটা ভালো শব্দ, কিন্তু অপসংস্কৃতি মানে কি? আমাদের যে সংস্কৃতিটা ছিল সেটা এখন আমি খারাপ ভাবে ব্যবহার করছি, অর্থাৎ কি বিকৃত করছি আমাদের সংস্কৃতি। যেমন আমাদের আগে বাংলায় গায়ে হলুদের সংস্কৃতিটা খুবই অন্যরকম ছিল, কিন্তু এখন এটাকে বিকৃত করে আমরা গায়ে হলুদ অনুষ্ঠানটাকে খুবই অপসংস্কৃতিতে পরিণত করছি। গায়ে হলুদও দেওয়া হয় না, কিন্তু কি কি যে আরো করা হয় আজকাল, অনেক নেশাপানিরও ব্যাপার চলে আসছে গায়ে হলুদে। তার মানে কি এগুলো তো আমাদের সংস্কৃতির অংশ না, আমরা বিভিন্ন জায়গা থেকে এটাকে নিয়ে এসে আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করে ফেলছি, বিকৃত করে ফেলছি। তার মানে অপসংস্কৃতি মানে হচ্ছে বিকৃত সংস্কৃতি। উপসর্গের কাজ কি? উপসর্গ কেন বসে? অবশ্যই একটা কারণ আছে। আমরা দেখেছিলাম প্রথম যে উদাহরণটা আমি দিয়েছিলাম, হার শব্দের আগে উপযুক্ত হয়েছিল, প্রতিযুক্ত হয়েছিল, পরিযুক্ত হয়েছিল, আ কত কিছু যুক্ত করেছিলাম, এবং যুক্ত করার পর কি হয়েছিল? প্রত্যেকবার নতুন নতুন শব্দ এসেছে আগের অর্থের পরিবর্তন করে, তাই না? তাহলে এটা কি হবে? বর্ণ সংস্কার, নতুন শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ, যদি এটা বোঝাই যাচ্ছে নতুন শব্দ গঠন। উপসর্গর কাজই হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। নিচের কোন উপসর্গটি উপসর্গ যোগে গঠিত শব্দ আছে? নিচের কোনটা উপসর্গ যুক্ত হয়েছে? প্রযোগ বিন, প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। আমি প্রযোগ বিন দ্বারাই বুঝিয়ে দিয়েছি, প্রবীণ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে দেখো আজকের যে ক্লাসটা আমরা করলাম, আমরা কিন্তু উপসর্গের বেসিক আলোচনা পরিচ্ছেদ 9 শিখে এসেছিলাম। এই জন্য আমি আজকে কিন্তু উপসর্গের বেসিক আলোচনায় সময় দিইনি, আমি ডিরেক্ট অ্যাকশনে গিয়েছি আর কি, যে এমসিকিউতে যেগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ আমাদের 9-10 যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে 9-10 এসএসসিতে কিন্তু আমাদের এমসিকিউ আকারে আসে, ইন্টারের মতো কিন্তু কঠিন না যে ইন্টার আমার লিখিত দিতে হচ্ছে। তাই এমসিকিউ এর জন্য কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আলাদা, খুঁটিনাটিগুলো আলাদাভাবে লিখে দেখিয়েছি যেন তোমাদের মনে থাকে। তাছাড়া আমরা ছকটা নিয়েও কিন্তু একটা আলোচনা করেছি, উপসর্গের যে নিজস্ব কোনো অর্থ নেই, অর্থ দ্যোতকতা আছে, যে দ্যোতকতা অংশ থেকেই সব প্রশ্ন আসে সেটাও আমরা একটু আগে প্রমাণ পেয়েছি। বিভিন্ন, আমি কিন্তু বেশিরভাগই যে 38টা বা 39টা যে প্রশ্ন সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, অর্থাৎ আমি টার্গেটে নিয়েছি বোর্ডে কেমন প্রশ্ন আসে সেটা জানি আমি তোমাদের দেখাতে পারি, বা বোর্ডে কি ধরনের টাইপের প্রশ্ন আসে সেটা যদি তোমরা জানো তাহলে তোমরা সেই অনুযায়ী বইয়ের মধ্যে পড়ে নিতে পারবে। তো আমরা বেসিক আলোচনা তো এর আগের ক্লাসেই করেছি, আজকে আমরা পরীক্ষার জন্য কি ধরনের উপসর্গ আমাদের জানতে হবে, শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের এই ক্লাসটা করার পর যেখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় উপসর্গের প্রশ্ন আসুক তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে এই ক্লাসটি করার জন্য, এবং পরবর্তী পর্ব অর্থাৎ প্রত্যয় দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি কানিজ ফাতেমা অর্দা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।